Assalamu alaikum. This is Fahmida Israt Jahan, Assistant Professor, Department of Finance and Banking, Dhaka Commerce College. Today I'm here to take a class of Financial Management in English for the student of Management 4th year, and I'm requesting all of you to cooperate with me. My dear student, আমি আশা করছি আপনারা প্রত্যেকেই নিজ নিজ অবস্থানে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ক্লাসটি শুরু করার পূর্বে অ্যাজ ইউজুয়াল বিগত ক্লাসে আমরা কি পড়েছিলাম সেটা আমি আপনাদেরকে সর্বপ্রথম মনে করিয়ে দেব। আফটার দ্যাট আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গত ক্লাস পর্যন্ত আমরা চ্যাপ্টার 5 অর্থাৎ ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং যেটা ছিল সেই চ্যাপ্টার নিয়ে আমরা বেশ কিছু ম্যাথ করেছি। অর্থাৎ যে ফর্মুলাগুলো দিয়েছিলাম সেই ফর্মুলা রিলেটেড যত ম্যাথ করা যায় মোটামুটি আমরা প্রত্যেকটা ফর্মুলা রিলেটেড ম্যাথ ১ বার ২ বার ৩ বার করে করেছি। তো আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে ওই চ্যাপ্টার নিয়ে আরেকটা লাস্ট ম্যাথের ক্লাস করব এবং তারপর আমরা নতুন চ্যাপ্টারে চলে যাব। তো আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যদি আমরা ওই চ্যাপ্টার নিয়ে আরো একটা ম্যাথের ক্লাস করি তাহলে রিভিশন টাইপেরই ম্যাথ হবে অর্থাৎ অ্যাজ ইউজুয়াল সেম ম্যাথই হবে। শুধু হয়তো ডিজিটটা চেঞ্জ থাকবে কিংবা ল্যাঙ্গুয়েজ একটু চেঞ্জ হবে। আদারওয়াইজ সবকিছুই সেম। তো আমার মনে হয়েছে একই নিয়মের ম্যাথ বারবার করিয়ে ক্লাস নষ্ট করার চাইতে বেটার হচ্ছে আমরা কিছুটা ইনস্ট্রাকশন দিয়ে দিই চ্যাপ্টার রিলেটেড, দেন আমরা নতুন একটা চ্যাপ্টার টাচ করি। তো সেই চিন্তাভাবনা থেকে আমি আসলে আজকে নিউ চ্যাপ্টার স্টার্ট করেই দিয়েছি। তো আপনাদের প্রতি আমার সাজেশন হচ্ছে, আমার পরামর্শ হচ্ছে আপনাদের যার কাছে যে রাইটারেরই বই আছে, সেই রাইটারের বই খুলে ওই চ্যাপ্টার 5 এ যে কোয়েশ্চেনগুলো আছে প্রবলেম সলিউশন সহ আপনারা যদি সলভ করার চেষ্টা করেন দেখবেন আমার ফর্মুলার সাথেই অলমোস্ট মিলে যাবে। দেন হয়তোবা ওখানে আপনারা ভাষাগত অর্থাৎ ল্যাঙ্গুয়েজে কোনো চেঞ্জ পাবেন, ডিজিটে একটু চেঞ্জ থাকবে, আদারওয়াইজ সব নিয়মই সেম থাকবে। তো আপনাদের কাজ হলো এখন বাসায় বসে ওই বিগত যে চ্যাপ্টার আমি শেষ করেছি লাস্ট চ্যাপ্টার, ওই চ্যাপ্টার আ ওই চ্যাপ্টারের জন্য যেকোনো রাইটারের বই যেটা আপনি কিনেছেন সেই বুক ওপেন করে আপনি ম্যাথ করা শুরু করেন। তবে এখানে আমার একটা বক্তব্য হলো আপনারা অনেকেই কোশ্চেন ব্যাংক টাইপের কি যেন একটা কিনেন, আমার ঠিক নামটা মনে নাই। সবাই এটা কেনে অনার্সের জন্য, মোটা টাইপের একটা। তো ওই বইটাতে যেটা আমি দেখেছি ওই নোটবুকটাতে বা ওটাকে আসলে টেস্ট পেপার টাইপেরই কিছু বলা যায়। ওই বুকটা ওপেন করে যেটা আমি দেখেছি ওখানে সাপোজ আপনি ম্যানেজমেন্ট 4th ইয়ার একটা স্টুডেন্ট, ক্যাপিটাল সে রিস্ক অ্যান্ড রিটার্ন বা ডিভিডেন্ড পলিসি নিয়ে আমি কথা বলি। আপনাদের ওখানে সিলেবাসে একটা লিমিটেশন আছে। যেটা কিনা বিবিএ কিংবা এমবিএ এদের ক্ষেত্রে এটা নাই প্রফেশনালের জন্য। তো দেখা গেছে ২০১৮ সালে বিবিএ প্রফেশনালে এই ডিভিডেন্ড পলিসির একটা ম্যাথ এসেছিল। সেই ম্যাথটা আপনাদের ওই কোশ্চেন ব্যাংকের ভেতরে দিয়ে দিয়েছে। আপনি ম্যাথ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন, "কি ব্যাপার? এই টাইপের ম্যাথ তো মিস কিংবা স্যার করায় নাই।" তখন মনে হয় কি যে না আপনি তো কিছুই শিখেন নাই, হতাশা। আবার দেখা যাবে ফিন্যান্সে মাস্টার্স লেভেলে হয়তো ডিভিডেন্ড পলিসির একটা ম্যাথ এসেছে। ওই ম্যাথটাই আপনাদের ম্যানেজমেন্টের জন্য ওই টেস্ট পেপারটাতে ওই লিজের ম্যাথটা তুলে দিয়ে দিয়েছে। সরি, ডিভিডেন্ড পলিসির ম্যাথটা তুলে দিয়ে দিয়েছে। এবার আপনি ম্যাথ করতে গিয়ে দেখলেন কি ব্যাপার ডিভিডেন্ড পলিসির এই টাইপের ম্যাথ তো মিস আমাদের করায় নাই। whereas ডিভিডেন্ড পলিসি এমন একটা টপিক এটা নিয়ে পিএইচডিও করা যায়। পিএইচডি লেভেলে ডিভিডেন্ড পলিসির সিলেবাস অ্যান্ড কনটেন্ট আলাদা। ফিন্যান্সের স্টুডেন্ট যারা তাদের জন্য ডিভিডেন্ড পলিসির সিলেবাস অ্যান্ড কনটেন্ট আলাদা। আপনারা ম্যানেজমেন্ট 4th ইয়ারে যারা আছেন আপনাদের জন্য ডিভিডেন্ড পলিসির সিলেবাস অ্যান্ড কনটেন্ট সম্পূর্ণ আলাদা। সো ওদের কনটেন্ট যুক্ত যে ম্যাথ সেই ম্যাথটা দেখা যায় টেস্ট পেপারের মধ্যে আপনাদের জন্য দিয়ে দিয়েছে। তখন আপনারা হিমশিম খেয়ে যান, অত ডেপথে যেতেও পারেন না এবং আপনাদের মনে হয় আল্লাহ আমি তো কিছুই শিখলাম না। আমার এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে ওই টেস্ট পেপার যে খারাপ সেটা কিন্তু না। আপনারা আপনাদের সিলেবাস কনটেন্ট ফলো করেন, যেকোনো রাইটারের সাবজেক্ট রিলেটেড একটা বই কিনে ওই বইয়ের প্রবলেম সলিউশনগুলো করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনারা ন্যাশনাল ভার্সিটির এক্সামে কমন পেয়ে যাবেন। কাইন্ডলি অহেতুক বিভিন্ন টেস্ট পেপার পড়ে মাথা খারাপ করার কোনো মানে নাই। এটা আমি আপনাদেরকে সাজেশন হিসেবে বলছি, আমি আপনাদেরকে সাজেস্ট করছি। তো যাই হোক, শুরু করছি আমার আজকের ক্লাস। দেখেন চ্যাপ্টার 6 নেম হচ্ছে লিজ ফাইন্যান্সিং। ফার্স্ট অফ অল অ্যাজ ইউজুয়াল অন্যান্য চ্যাপ্টারের মতো আমরা এই চ্যাপ্টার থেকে পার্ট এ এবং পার্ট বি এর জন্য অর্থাৎ ব্রিফ কোশ্চেন অ্যান্ড শর্ট কোশ্চেন যেগুলো আমরা শিখব সেগুলো নিয়ে আমি কথা বলে দিচ্ছি। আফটার দ্যাট আপনারা
আস্তে আস্তে ম্যাথ শুরু করবেন। তো মোটামুটি ২ টো ক্লাস মনে হয় আমার পার হয়ে যাবে থিওরি নিয়ে। এরপরে হয়তোবা আমি ম্যাথে প্রবেশ করতে পারবো। তো শুরু করছি আমাদের আজকের আলোচনা। হ্যাভ আ লুক। দেখেন, এখানে সব কোয়েশ্চেনগুলো আমি 4 মার্কসের করে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করেছি। এখান থেকে 1 মার্কের কোয়েশ্চেনগুলো আপনারা ইজিলি পেরে যাবেন। তো দেখেন, কোয়েশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ লিজ ফাইন্যান্স কিংবা হোয়াট ইজ লিজ একই কথা। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ লিজ ফাইন্যান্স। Question number 3, classify lease. Question number 4, what are the contents of lease contract? Question number 5, what are the covenants or what are the conditions of lease financing? দেখেন, conditions, terms এই শব্দগুলো শুনেছি, covenants এই শব্দগুলো কিন্তু আমরা শুনি নাই। তো এই জন্য আমি অবলিক দিয়ে লিখে দিয়েছি। যদি কোনো কারণে একটু রিচ কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় আপনার যেন বুঝতে প্রবলেম না হয়, দ্যাটস ওয়াই আমার এই প্রচেষ্টা। কোয়েশ্চেন নাম্বার 6, হোয়াট আর দ্য মেথডস অফ লিজ ফাইন্যান্সিং? কোয়েশ্চেন নাম্বার 7, লিজ ভার্সেস বরোয়িং ডিসিশন, দ্যাট ইজ what is the difference between lease and borrowing? Question number 8, what are the characteristics of financial lease? Question number 9, what are the characteristics of operating lease? Question number 10, lease versus purchase, কিংবা এই কোশ্চেনটা এভাবেও হতে পারে, what is the difference between lease and purchase? কিংবা এভাবেও হতে পারে, differentiate between lease and purchase. Question number 11, who is responsible for the maintenance of leased assets? এই হচ্ছে মোটামুটি আমাদের এই চ্যাপ্টার থেকে কোশ্চেন। দেখবেন ডিসকাস করতে গিয়ে আমি আপনাদেরকে বলে দিব যে এটা একটা ব্রিফ কোশ্চেন হতে পারে, ওটা একটা ব্রিফ কোশ্চেন হতে পারে, মানে আমি আপনাদেরকে ধারণা দিব। আর এই চ্যাপ্টারটা আমি আসলে এমনভাবে সাজিয়েছি যে মাস্টার্স লেভেলে গিয়েও যদি কখনো লিজের কোনো চ্যাপ্টার বা MBA লেভেলে গিয়ে যদি আপনারা লিজের কোনো চ্যাপ্টার পেয়ে যান, আমার মনে হয় এখান থেকে আপনারা কিছু হলেও হেল্প পাবেন। আমি সেইভাবে আসলে চ্যাপ্টারটা সাজানোর চেষ্টা করেছি। তো শুরু করলাম, হোয়াট ইজ লিজ? আপনারা বাংলায় বলেন ইজারা। লিজ মানে কি জানেন? লিজ মানে হলো, সাপোজ আপনি কোনো একটা ফিক্সড অ্যাসেট কারো কাছ থেকে ভাড়া এনেছেন, নিজে পারচেজ না করে কারো কাছ থেকে ভাড়ায় এনেছেন, এই যে, এবং সেটা লং টাইম পিরিয়ডের জন্য হতে পারে আবার শর্ট টাইম পিরিয়ডের জন্য হতে পারে। তাহলে এই যে একটা ফিক্সড অ্যাসেট আপনি না কিনে কারো কাছ থেকে হায়ার করে এনেছেন বা ভাড়ায় এনেছেন, যার অ্যাগেনস্টে আপনি রেন্টাল পেমেন্ট অর্থাৎ ভাড়া দিবেন, এই ধরনের ফিক্সড অ্যাসেট হায়ার করা বা ভাড়া করাকে বলা হয় লিজ। যেমন বলে না যে আমি একটা পুকুর লিজ নিয়েছি, পুকুর কিন্তু একটা ফিক্সড অ্যাসেট, জমি, এটা আপনি তুলে নিয়ে যেতে পারবেন না। আবার অনেকে বলে যে আমি একটা বিল্ডিং লিজ নিয়েছি, কেন? আমি এখানে ছাত্র হোস্টেল ভাড়া দিব, 10 বছরের জন্য লিজ নিয়েছি, মালিক এই 10 বছরে এই বাড়ির উপর কোনো অধিকার রাখবে না, আমি মালিককে 10 বছরের ভাড়া দিয়ে দিয়েছি, এবার 10 বছরের জন্য এই বিল্ডিংয়ের মালিক আমি এখানে ছাত্র হোস্টেল বানাবো, ছাত্রদের ভাড়া দিব, আমি ভাড়া পাবো, আমার ইনকাম হবে। তাহলে দেখেন, লং টাইম কিংবা শর্ট টাইম পিরিয়ডের জন্য যদি কোনো ফিক্সড অ্যাসেট কারো কাছ থেকে হায়ার করা হয়, যার অ্যাগেনস্টে আপনি রেন্টাল পেমেন্ট করছেন অর্থাৎ ভাড়া দিচ্ছেন, এই সিচুয়েশনটাকে বলা হয় বা এই চুক্তিটাকে বলা হয় লিজ। দেখেন কি লিখেছে, লিজ ইজ আ কন্ট্রাক্ট বিটুইন টু পার্টিস whereby the owner of an asset grants to another party the right to use his or her asset, usually for an agreed period of time, in return for the payment of rent. এটা বাংলাটা বলে দেই, লিজ ইজ আ কন্ট্রাক্ট বিটুইন টু পার্টিস। লিজ হচ্ছে দুটি পক্ষের মধ্যে একটা চুক্তি, whereby যেখানে দ্য ওনার অফ অ্যান অ্যাসেট, একটি সম্পদের মালিক, তার অ্যাসেটের ওনারকে এখানে লিজের ল্যাঙ্গুয়েজে কি বলা হচ্ছে? লেসর। গ্র্যান্টস টু অ্যানাদার পার্টি, অন্য পক্ষকে অনুমতি দেয়, এই অ্যানাদার পার্টিকে সে হচ্ছে লিসি।
তাহলে ফিক্সড অ্যাসেট যিনি ভাড়া দেন তাকে বলা হয় লেসোর, যিনি ভাড়া নেন তাকে বলা হয় লিসি। এখান থেকে আমরা দুটা কোশ্চেন পেয়েছি, হু ইজ আ লেসোর, হু ইজ আ লিসি। তাহলে লেসোরকে দ্য ওনার অফ অ্যান অ্যাসেট, লিসিকে হু ইজ গোয়িং টু টেক লিজ ফ্রম দ্য ওনার অফ অ্যান অ্যাসেট, সে হচ্ছে লিসি। তাহলে কি জানলাম, যেখানে লেসোর লিসিকে তার অ্যাসেট ইউজ করার পারমিশন দেয় একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের জন্য, যার অ্যাগেনস্টে লিসি লেসোরকে রেন্টাল পেমেন্ট করবে। এই যে একটা কন্ট্রাক্ট, দিস ইজ কল্ড লিজ কন্ট্রাক্ট অর লিজ। তাহলে আপনাকে যদি কোশ্চেন করা হয় হু ইজ আ লেসোর, দ্য ওনার অফ অ্যান অ্যাসেট। হু ইজ আ লিসি, দ্য পার্সন হু ইজ গোয়িং টু টেক লিজ ফ্রম দ্য লেসোর। ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 2-তে, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ লিজ ফাইন্যান্স। এই যে মানুষ ফিক্সড অ্যাসেট পারচেস না করে কারো কাছ থেকে হায়ার করে, যেমন ধরেন আমি পুকুর লিজ নিয়েছি, জমি লিজ নিয়েছি, আমি তো লিজ না নিয়ে কিনে ফেললেও পারতাম। তাহলে এই লিজের ব্যাপারটা কেন মানুষের মাথায় আসলো যে আমি একটা ফিক্সড অ্যাসেট না কিনে আমি লিজ নিব? এই ডিসকাশন নিয়েই হচ্ছে ইম্পর্টেন্স অর নেসেসিটি অফ লিজ ফাইন্যান্স। দেখি তাহলে লিজ কেন নেওয়া হয়। কোয়েশ্চেন নাম্বার 1, অ্যাকুইজিশন অফ সাস্টেইনেবল অ্যাসেটস অ্যাট লো কস্ট। অ্যাকুইজিশন মানে এটা কালেকশনও বলা যায়, অফ সাস্টেইনেবল অ্যাসেট, এখানে সাস্টেইনেবল বলতে ওই ফিক্সড অ্যাসেটটা মিন করেছে, অ্যাট লো কস্ট। একদম সহজ হিসাব, ঢাকা শহরে একটা বাসা আপনি হয়তো 12 থেকে 15 হাজারের মধ্যে ভাড়া নিতে পারছেন, বাট ওই বাসাটা যদি ভাড়া না নিয়ে আপনি কিনতে যান আপনাকে হয়তো 80-90 লক্ষ টাকা দিতে হবে। তাহলে পারচেস করার চাইতে লিজ অর্থাৎ ভাড়া নেওয়াতে আপনার খরচ কম হয়েছে না? এটাই বলেছে অ্যাকুইজিশন অফ সাস্টেইনেবল দ্যাট ইজ ফিক্সড অ্যাসেটস অ্যাট লো কস্ট। ফিক্সড অ্যাসেটটা আপনি কিছু সময়ের জন্য ব্যবহার করতে পারছেন কম্পারেটিভলি কম খরচে, এটা হচ্ছে মেইন বেনিফিট অফ লিজ ফাইন্যান্স। পয়েন্ট নাম্বার 2, ইনক্রিজ ইন ক্যাশ ফ্লো। লিজ দিলে যেটা হয়, এখানে কিন্তু আমি যখন ইম্পর্টেন্স অফ লিজ ফাইন্যান্স বলবো, আমি লেসর অর্থাৎ অ্যাসেটের মালিকের পয়েন্ট অফ ভিউ থেকেও ইম্পর্টেন্সটা কখনো বলবো, আবার লিসি যিনি অ্যাসেটটা ভাড়া নিচ্ছেন তার পয়েন্ট অফ ভিউ থেকেও ইম্পর্টেন্সটা আমি আলোচনা করব। তাহলে প্রথমটা ছিল হচ্ছে লিসির পয়েন্ট অফ ভিউ থেকে, যে তার খরচটা কম হচ্ছে, কম খরচে সে একটা স্পেসিফিক ডিউরেশনের জন্য একটা ফিক্সড অ্যাসেট ইউজ করতে পারছে। পয়েন্ট নাম্বার 2, ইনক্রিজ ইন ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো বাড়ে কিভাবে? আপনি লেসোর যখন আপনার অ্যাসেটটা কারো কাছে লিজ দিচ্ছেন, ভাড়া দিচ্ছেন, তার অ্যাগেনস্টে আপনি ভাড়া পাচ্ছেন, এর ফলে কি হলো, আপনি লেসোর আপনার ক্যাশ ফ্লোটা ইনক্রিজ করলো। পয়েন্ট নাম্বার 3, কস্ট সেভিংস। এখানে কস্ট সেভিংসটা আপনি বলতে পারেন যে লিসির পয়েন্ট অফ ভিউ থেকেই কস্ট সেভিংস, 1 নাম্বার পয়েন্টের সাথে এটার মিল আছে। আপনি লিসি, আপনি যদি ব্যাংক থেকে লোন নিয়ে অ্যাসেটটা পারচেস করতে যান আপনাকে ইন্টারেস্ট দিতে হবে, এটা একটা ঝামেলা। এরপরে আবার ওই অ্যাসেটটার প্রতি বছর ডেপ্রিসিয়েশন আছে, ক্ষয় আছে, এই খরচটা আপনার ঘাড়ে আসবে। তো এর ফল এ তো সবচেয়ে বেনিফিট কি, আমি অ্যাসেটটা কিনবো না, আমি অ্যাসেটটা লিজ নিব, যা যাবে লেসরের উপর দিয়ে যাবে, এটা ওনার বুঝবে। এখানে মেনটেনেন্স কস্টটা লেসর বিয়ার করবে, আমি জাস্ট রেন্টাল পেমেন্ট করে যাব। তাহলে কি হলো, আপনার কস্টটা সেভ হলো। পয়েন্ট নাম্বার 4, টাইম সেভিংস। অ্যাসেট পারচেস করতে গেলে আমাকে যেটা করতে হবে, অনেক যাচাই বাছাই করতে হবে, অনেক কিছু ঘোরাঘুরি করে ইনফরমেশন কালেক্ট করতে হবে, ব্যাংক থেকে লোন নিতে হবে, লোন নিতে গেলে ব্যাংকের পেছনে 15-20 দিন, ইভেন দ্য 1 মান্থও আমার নষ্ট হবে। ইট ইজ জাস্ট ওয়েস্টেজ অফ টাইম। বাট আমি যদি লিজ নেই, লিজিং কোম্পানির সাথে আমি কন্ট্যাক্ট করব, তার সাথে সব কিছু ওকে হয়ে গেলে সে সঙ্গে সঙ্গে আমাকে অ্যাসেটটা দিয়ে দিচ্ছে। এখানে আমার টাইমটা অনেকটা সেভ হচ্ছে, আমার কোনো ঝামেলা নেই, তার অ্যাসেটটা রেডি, আমি সব কিছু মানতে পারলে আমি তার অ্যাসেটটা লিজ নিতে পারছি। পয়েন্ট নাম্বার 5, ফ্লেক্সিবিলিটি। এখানে ফ্লেক্সিবিলিটি বলতে কি মিন করেছে, অপরচুনিটি টু ইউজ ভ্যারাইটিস টাইপ অফ অ্যাসেট। এখানে সুন্দর একটা এক্সাম্পল দিই, সাপোজ আপনার টাকা আছে কিন্তু আপনার শখ হচ্ছে আপনি সুন্দর সুন্দর বাসায় থাকবেন, কিন্তু এক বাসায় আপনার 1-2 বছরের বেশি থাকতে ভালো লাগে না। কথাটা কি বলেছি, আপনার টাকা আছে,
আপনার শখ হচ্ছে আপনি সুন্দর, সুন্দর বাসায় থাকবেন। কখনো গুলশান, কখনো বনানী, কখনো পূর্বাচল, কখনো হাতিরঝিল। এক জায়গায় আপনি স্টে করতে চান না। এই সিচুয়েশনে আপনি যদি একটা ফ্ল্যাট কিনে ফেলেন, এখন এই ফ্ল্যাটটাকে আপনি ফেলে চলে যেতে পারবেন? কবে কার কাছে আপনি সেল করতে পারবেন, তারপর এই ফ্ল্যাটটা ছেড়ে আপনি আরেক জায়গায় যেতে পারবেন। বাট আপনি যদি ভাড়ায় থাকেন, ৬ মাস গুলশান থাকবেন, ভালো লাগলো না বনানী গিয়ে আরেকটা বাসা ভাড়া নিয়ে নিবেন। ভালো লাগলো না ছেলে দিয়ে আপনি আবার হয়তোবা বারিধারা চলে গেলেন। আবার ভালো লাগলো না আপনি হাতিরঝিলের ওখানে গিয়ে একটা বাসা ভাড়া নিলেন। তাহলে দেখেন, লিজ যদি নেয়া হয় অর্থাৎ ভাড়া নেয়া হয় ফিক্সড অ্যাসেট, বেনিফিট কি ভ্যারাইটিস টাইপ অফ অ্যাসেট ইউজ করা যায়। এই কোম্পানির অ্যাসেটটা আজকে ভালো লাগলো না, আচ্ছা বাদ। এর সাথে লিজ কন্ট্রাক্ট শেষ করে নিই, এবার আমি আরেক কোম্পানির কাছ থেকে এই অ্যাসেটটা লিজ নিব। জাস্ট ব্যাপারটা সেরকম, এখানে ভ্যারিয়েশনের একটা সুযোগ আছে। পয়েন্ট নাম্বার 6, ডিক্রিজ ইন প্রেশার অন লিকুইডিটি। কোন একটা অ্যাসেট পারচেজ করতে গেলে আমার হাতে ক্যাশ ইন হ্যান্ডটা থাকা জরুরি, নইলে ওই অ্যাসেটটা তো আমি কিনতে পারবো না। বাট লিজ নিলে বেনিফিট কি, আমাকে তো একবারে পেমেন্ট করতে হচ্ছে না, আমি ইনস্টলমেন্ট বেসিসে পে করব। অ্যাজ এ রেজাল্ট লিকুইড অ্যামাউন্ট যেটা, যেটাকে বলা হয় ক্যাশ, এটার উপর একটা প্রেশার কম পড়ে। পয়েন্ট নাম্বার 7, ইজি অ্যাভেইলেবিলিটি। ওই যেটা এইমাত্র বলেছিলাম, লোন হচ্ছে লেন্দি প্রসেস। লোন স্যাংশন হবে, দেন টাকাটা পাবো, দেন অ্যাসেট পারচেস করব। বাট লিজের ক্ষেত্রে এত সময় নষ্ট করার কিছুই নাই, কালেকশন করাটাও সহজ। লিজিং কোম্পানির কাছে যাব, আমি কোন ধরনের অ্যাসেট চাই তাদেরকে বলবো, অ্যাসেট থাকলে তারা আমাকে কন্ট্রাক্টের পেপার দিবে, সব কিছু ফিল আপ করে আমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাসেটটা আমি পেয়ে যাব। পয়েন্ট নাম্বার 8, অ্যান অপশন অফ ক্যান্সেলেশন। লিজ হচ্ছে দু ধরনের, খেয়াল করবেন, দেয়ার আর টু টাইপ অফ লিজ। নাম্বার 1 ইজ অপারেটিং লিজ, নাম্বার 2 ইজ ফাইন্যান্সিয়াল লিজ। আবার বলছি, দেয়ার আর টু টাইপ অফ লিজ। নাম্বার 1 ইজ অপারেটিং লিজ, নাম্বার 2 ইজ ফিনান্সিয়াল লিজ। অপারেটিং লিজটা হচ্ছে শর্ট টার্ম, ফিনান্সিয়াল লিজটা হচ্ছে লং টার্ম। আমি আবার বলছি, অপারেটিং লিজ হচ্ছে শর্ট টার্ম, ফিনান্সিয়াল লিজ হচ্ছে লং টার্ম। যেটা শর্ট টার্ম অপারেটিং লিজ, এটা বিফোর ম্যাচুরিটি চাইলে ক্যান্সেল করা যায়। তবে লং টার্ম যেটা ফাইন্যান্সিয়াল লিজ, সেটা বিফোর ম্যাচুরিটি ক্যান্সেল করা যায় না। আমি আবার বলছি, অপারেটিং লিজ যেটা কিনা শর্ট টার্ম, এটা বিফোর ম্যাচুরিটি ক্যান্সেল করা যায়। আর ফাইন্যান্সিয়াল লিজ যেটা কিনা লং টার্ম, এটা বিফোর ম্যাচুরিটি ক্যান্সেল করা যায় না। আচ্ছা, তাহলে দেখেন, অ্যান অপশন অফ ক্যান্সেলেশন, লিজের ক্ষেত্রে যদি সেটা অপারেটিং লিজ হয়, তাহলে বিফোর ম্যাচুরিটি আপনি চাইলে এই কন্ট্রাক্টটা ক্যান্সেল করে দিতে পারেন। যে হ্যাঁ, অ্যাসেটটা ব্যবহার করেছি, ভাল লাগছে না, এটা আমি চেঞ্জ করে ফেলবো। হ্যাঁ, এটা যেহেতু অপারেটিং লিজ শর্ট টাইম পিরিয়ডে ছিল, আপনি চাইলে বিফোর ম্যাচুরিটি ক্যান্সেল করে দিয়ে অন্য কোনো কোম্পানির সাথে কন্ট্রাক্ট করতে পারেন, কিংবা সেম কোম্পানির সাথে আরেকটা অ্যাসেট আপনি লিজের কন্ট্রাক্টে যেতে পারেন। এই একটা অপশন থেকে যায়। পয়েন্ট নাম্বার 9, অ্যাভয়েড দ্য হ্যাসেল অফ মেইনটেইনিং অ্যাসেটস। অ্যাভয়েড দ্য হ্যাসেল অফ মেইনটেইনিং অ্যাসেটস। বিষয়টা হচ্ছে, অ্যাসেটের ওনার যদি আপনি হন, ওই অ্যাসেটের কোনো অ্যাসেটটা নষ্ট হয়ে গেলে, ড্যামেজ হয়ে গেলে তার মেইনটেইন রিপেয়ারিংয়ের দায়িত্ব আপনাকে নিতে হবে। বাট আপনি যদি লিজ নেন, সেক্ষেত্রে মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ারিংয়ের দায়িত্ব সম্পূর্ণ লিজিং লিজিং কোম্পানি যেটা তাদের। তো তাহলে কি হচ্ছে, অ্যাসেট লিজ নিলে যেটা হয়, এটা মেইনটেন্যান্স কস্ট, এটা আবার কোনো কিছু সারাতে হলে সেটার মানে রিপেয়ারিং কস্ট, এইসবের ঝামেলা, এই হ্যাসেলটা আপনাকে পোহাতে হবে না। এটা হচ্ছে লিজের ক্ষেত্রে একটা বেনিফিট। তো এই ছিল মোটামুটি যে নেসেসিটি অফ টেকিং লিজ বা ইম্পর্টেন্স অফ লিজ ফাইন্যান্স। এটা এভাবেও আসতে পারে, হোয়াই শুড পিপল টেক লিজ ইন স্পাইট অফ টেকিং লোন। আমি আবার বলছি, হোয়াই শুড পিপল টেক লিজ ইন স্পাইট অফ টেকিং লোন, এভাবেও হতে পারে। সেক্ষেত্রে আপনি এই লজিকগুলো দেখিয়ে দিতে পারেন। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দেখেন, যেটা এই মাত্র ডিসকাস করেছিলাম আপনাদের সামনে অলরেডি চলে এসেছে, ক্লাসিফাই লিজ, বা আপনারা বলতে পারেন ভ্যারাইটিস অফ লিজ, ডিফারেন্ট টাইপস অফ লিজ। বেসিক্যালি দেয়ার আর টু টাইপ অফ লিজ। নাম্বার 1 ইজ অপারেটিং লিজ, নাম্বার 2 ইজ ফাইন্যান্সিয়াল লিজ। অপারেটিং লিজের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, ইট ইজ শর্ট টার্ম অ্যান্ড ইট ইজ ক্যান্সেলেবল বিফোর ইটস ম্যাচিউরিটি। এটা স্বল্প মেয়াদি হয়, আর বিফোর ম্যাচুরিটি এটা চাইলে ক্যান্সেল করতে পারে, লিজিং কোম্পানিও পারে, আবার অর্থাৎ লেসরও পারে, আবার লিসিও পারে।
বাট ফাইন্যান্সিয়াল লিজটা হচ্ছে লং টার্ম, বিফোর ম্যাচুরিটি এটা ক্যান্সেল করা যায় না। দেখেন আমি কি লিখেছি, অ্যান অপারেটিং লিজ ইজ আ শর্ট টার্ম লিজ in which lessee agrees to make a rental payment for using an asset of the lessor. লেসরের যে একটা অ্যাসেট আছে সেটা লিসি যদি চায় ইউজ করতে পারে, তবে তার এগেনস্টে তাকে রেন্টাল পেমেন্ট করতে হবে, ভাড়া দিতে হবে। অ্যান্ড দ্য লেসর রিটেইনস দ্য রাইটস অফ ওনারশিপ। এক্ষেত্রে লেসর যেটা করবে, লিসিকে ওই অ্যাসেটটা ব্যবহার করার সুযোগ দিবে। ইট ইজ ক্যান্সেলেবল বিফোর ইটস ম্যাচুরিটি, যেটা আমি বলেছিলাম যে এটা যেহেতু শর্ট টার্ম, বিফোর ম্যাচুরিটি এটা ক্যান্সেল করা যায়। একটা কথা মনে রাখবেন, লিজের ক্ষেত্রে একটা সার্টেন টাইম পিরিয়ডের জন্য আপনি লেসরের অ্যাসেট ইউজ করার পারমিশন পাবেন, বাট ইট ডাজন্ট মিন দ্যাট ইউ উইল বিকাম দ্য ওনার অফ দ্যাট পার্টিকুলার অ্যাসেট ফর দ্যাট পার্টিকুলার টাইম পিরিয়ড। এর মানে এই না যে ওই অ্যাসেটটা আপনি ওই সময়ের জন্য যে ব্যবহার করছেন, ওই ডিউরেশনের জন্য ওই অ্যাসেটের ওনারশিপ আপনার হয়ে যাবে, সেটা হবে না। অ্যাসেটের ওনারশিপ লেসরেরই থেকে যাবে, আপনি জাস্ট ইউজার হিসেবে ওটা ইউজ করতে পারবেন, ওনারশিপ চেঞ্জ হবে না। ফাইন্যান্সিয়াল লিজের ক্ষেত্রে উল্টা কথা বলেছে, আ ফাইন্যান্সিয়াল লিজ ইজ আ লং টার্ম লিজ ইন হুইচ lessee agrees to make a rental payment for using an asset of the lessor and the lessor retains the rights of ownership. It is not cancelable before its maturity. তাহলে আমরা কি শিখলাম? ফাইন্যান্সিয়াল লিজ হচ্ছে লং টার্ম লিজ বা লিজ কন্ট্রাক্ট, যেখানে লেসর তার অ্যাসেটটা লিসিকে ইউজ করার পারমিশন দেয় এবং তার অ্যাগেনস্টে লিসি লেসরকে একটা রেন্টাল পেমেন্ট করে। যেহেতু এটা লং টার্ম কন্ট্রাক্ট, তাই বিফোর ম্যাচুরিটি এটা ক্যান্সেল করা যায় না। কোশ্চেন হতে পারে হোয়াট ইজ অপারেটিং লিজ, কোশ্চেন হতে পারে হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল লিজ, আবার কোশ্চেন হতে পারে হুইচ টাইপ অফ লিজ ইজ ক্যান্সেলেবল বা হোয়াট টাইপ অফ লিজ ইজ নট ক্যান্সেলেবল। দেখেন এখানে কিন্তু কোশ্চেন হিডেন আছে, আপনাদেরকে তাই প্রত্যেকটা লাইন খুব ভালোভাবে অবজার্ভ করে করে বোঝার চেষ্টা করতে হবে, বিকজ যে কোনো ধরনের কোশ্চেন হতে পারে। সো আপনাদেরকে কোশ্চেন ক্যাচ করা, অ্যান্সার ক্যাচ করা শিখতে হবে। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 4, হোয়াট আর দ্য কন্টেন্টস অফ লিজ কন্ট্রাক্ট? একটা ইজারা চুক্তিতে কি কি উপাদান থাকে? নাম্বার 1, টাইম পিরিয়ড, যেটাকে আমরা বলবো ডিউরেশন। আপনারা কত সময়ের জন্য লিজটা নিতে যাচ্ছেন, এটা কি শর্ট টার্ম নাকি লং টার্ম? শর্ট টার্ম হলে সময় কত, লং টার্ম হলে সময় কত, এটা উল্লেখ করা থাকে। পয়েন্ট নাম্বার 2, রেন্টাল পেমেন্ট। আপনি যে অ্যাসেটটা লিজ নিচ্ছেন, সেই লিজের পেমেন্টটা আপনি কিভাবে করছেন? এটা বেসিক্যালি এককালীনও করা যায়, তবে ইনস্টলমেন্টই বেশি হয় এবং সেখানে ইনস্টলমেন্টটা কত সেটাও মেনশন করতে হয়। পয়েন্ট নাম্বার 3, কম্পেনসেশন, ক্ষতিপূরণ। আপনি লিসি লেসরের অ্যাসেটটা ইউজ করছেন, অ্যাসেটটা সম্পূর্ণ ওকে করে আপনাকে দেয়া হয়েছে, বাট যদি অ্যাক্সিডেন্টালি এটার কোনো ড্যামেজ ক্রিয়েট হয়, ইন দ্যাট কেস কম্পেনসেশনটা কে বিয়ার করবে, লেসর নাকি লিসি, সেটাও মেনশন করা থাকতে হবে। তবে লিজের ক্ষেত্রে যেটা হয়, বেসিক্যালি কম্পেনসেশন আর মেনটেন্যান্স কস্ট লেসরই ম্যাক্সিমাম ক্ষেত্রে বিয়ার করে, বাট কন্ডিশন টু কন্ডিশন এটা ভ্যারি করে যে কখনো কখনো লিসিকেও সেটা বিয়ার করতে হয়। যেমন দেখবেন কিছু কিছু বাড়ি ভাড়া নিতে গেলে বাড়িওয়ালা বলে দেয় ইউজ করেন, কোনো সমস্যা হলে রিপেয়ার করা দরকার হলে আমাকে বলবেন, আমি রিপেয়ার করে দেবো। আবার কিছু কিছু বাড়িওয়ালা স্ট্রিক্টলি বলে সব কিছু ভালো করে চেক করে নেন, এরপর যদি কোনো কিছু নষ্ট হয়ে যায় ইউজ করতে গেলে সেটার কস্ট আপনি বিয়ার করবেন, কম্পেনসেশন আপনি দিবেন, আমি না। তাহলে দেখেন ঘটনাটা কি দাঁড়ালো, সম্পূর্ণ ডিপেন্ড করলো এখানে কন্ট্রাক্টে কি মেনশন করা আছে, হু ইজ গোয়িং টু বিয়ার দ্য কম্পেনসেশন, তার উপর ডিপেন্ড করবে কম্পেনসেশন কে দিবে। পয়েন্ট নাম্বার 4, অপশন টু রিনিউ। লিজ কন্ট্রাক্টের ক্ষেত্রে একটা অপশন আছে, আপনি লিসি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার রেন্টাল পেমেন্টটা ক্লিয়ার করতে পারছেন না, ইন দ্যাট কেস লেসরের সাথে চুক্তি করে যদি পসিবল হয়, আপনি চাইলে এই ডিউরেশনটাকে রিনিউ করে অর্থাৎ বাড়িয়ে নিতে পারবেন, এরকম একটা অপশন লিজের ক্ষেত্রে থাকে। তবে কোন সিচুয়েশনে এই ধরনের বেনিফিট পাওয়া যায় জানেন? আপনি 20টা ইনস্টলমেন্টে রেন্টাল পেমেন্ট করার কথা, 11-12টা একদম ঠিকঠাক মতো করে দিয়েছেন, কোনো সমস্যা হয় নাই,
বাট পরবর্তী ইনস্টলমেন্টগুলো দিতে গিয়ে আপনার প্রবলেম হচ্ছে, দিস ইজ বিকজ সাডেনলি আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম ক্রিয়েট হয়েছে, বিজনেসে আপনি লস খেয়েছেন। ইন দ্যাট কেস লেসর দেখলো যে না, এই 12-13টা মাস সে ঠিকঠাক মতো দিয়ে এসেছে, সে কোনো প্রবলেম করেনি, সো তার কন্ট্রাক্টটা রিনিউ করে দেয়া যায়। আপনার পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে, অর্থাৎ লিসির পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে তার কন্ট্রাক্ট রিনিউ করতে লেসর অ্যাগ্রি করবে কিনা। পয়েন্ট নাম্বার 5, মেইনটেনেন্স কস্ট। ম্যাক্সিমাম ক্ষেত্রে লিজে মেইনটেনেন্স কস্ট ইজ বিয়ার্ড বাই দ্য লেসর, দ্যাট মিনস ওনার অফ দ্য অ্যাসেট, বাট কখনো কখনো লিসিও বিয়ার করে। পয়েন্ট নাম্বার 6, লিজ পারচেজ। লিজ পারচেজ কথাটার মানে হলো কখনো কখনো লিজের কন্ট্রাক্টে এই ধরনের কথা লেখা থাকে যে আপনি লিসি আমার অ্যাসেটটা ইউজ করছেন, সাপোজ 5 ইয়ার্সের জন্য। আফটার 5 ইয়ার্স যদি আপনার মনে হয় অ্যাসেটটা আপনি নিয়ে নিতে চান, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান অফার আস, আপনি চাইলে আপনি আমাদেরকে প্রপোজাল দিতে পারেন। আবার যদি লেসর বলে দেয় এরকম, আপনি আমার অ্যাসেটটা সাপোজ 5 ইয়ার্সের জন্য ইউজ করছেন, আফটার 5 ইয়ার্স ইউজ শেষে আমার অ্যাসেটটা আমাকে ব্যাক করবেন, কোনো ধরনের কোনো পারচেজের অপশন আমাকে দেওয়া যাবে না। তাহলে ডিপেন্ড করছে লিজ পারচেজ করা যাবে কি যাবে না, এটাও ডিপেন্ড করে কন্ট্রাক্টে কি উল্লেখ করা আছে। যেমন কিছু কিছু বাড়িওয়ালা বলে দেয় আমার বাসায় ভাড়া নিতে চাচ্ছেন, নেন, যদি আপনার কখনো মনে হয় আপনি একটা ফ্ল্যাট কিনবেন আমাকে বলতে পারেন, তার মানে আপনাকে লিজ পারচেজের অফার দেওয়া হচ্ছে। কিছু কিছু বাড়িওয়ালা বলে দেয় চুপচাপ বাসায় ভাড়াই থাকবেন, কখনো আমার কোনো ফ্ল্যাট কেনার কথা চিন্তাও করবেন না, তার মানে এক্ষেত্রে লিজ পারচেজের কোনো অপশন দেয়া যাচ্ছে না। পয়েন্ট নাম্বার 7, ক্যান্সেলেশন, মানে বাতিল করা যেটাকে বোঝায়। তো এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যদি অপারেটিং লিজ কন্ট্রাক্টে আসেন, সেক্ষেত্রে বিফোর ম্যাচুরিটি এই কন্ট্রাক্টটাকে আপনি ক্যান্সেল করতে পারবেন, বাট ইফ ইট ইজ ফাইন্যান্সিয়াল লিজ দেন বিফোর ম্যাচুরিটি আপনি এই কন্ট্রাক্টটা ক্যান্সেল করতে পারবেন না। তাহলে ক্যান্সেল করা যাবে কি যাবে না সেটা ডিপেন্ড করবে আপনাদের কন্ট্রাক্টে কি লেখা আছে তার উপর। আমার মনে হয় আমার এই পড়াগুলো বুঝতে আপনার তেমন কোনো সমস্যা হয় নাই। আমি লাস্ট একটা কোশ্চেন পড়িয়ে দিই। কোশ্চেন নাম্বার 5, হোয়াট আর দ্য কনভেনিয়েন্টস অর কন্ডিশনস অফ লিজ ফাইন্যান্সিং। এটা দিয়ে আমাদের আজকের ক্লাসের সমাপ্তি ঘোষণা করব, কারণ সময় আর পাওয়া যাবে না, অলরেডি 28 মিনিট হয়ে গেছে। তাহলে কি বলেছে, হোয়াট আর দ্য কনভেনিয়েন্টস অর কন্ডিশনস অফ লিজ ফাইন্যান্সিং। লিজ ফাইন্যান্সিং এর ক্ষেত্রে কি কি শর্ত থাকে? নাম্বার 1, রেন্টাল পেমেন্ট। আপনি লিসি আমার অ্যাসেটটা ভাড়া নিয়েছেন, আপনাকে একটা স্পেসিফিক টাইম পিরিয়ড পর পর রেন্টাল পেমেন্টটা ঠিক মতো করতে হবে, এটা একটা কন্ডিশন। রেন্টাল পেমেন্ট ছাড়া আপনি কারো অ্যাসেট লিজ নিতে পারবেন না। নাম্বার 2, মেনটেনেন্স কস্ট। বেসিক্যালি মেনটেনেন্স কস্ট ইজ বিয়ার্ড বাই দ্য লেসর, বাট যদি এই ধরনের কোনো শর্ত থাকে যে মেনটেনেন্স কস্ট উইল বি বিয়ার্ড বাই দ্য লিসি, তাহলে আপনি লিসি আপনাকে সেই কস্টটা বিয়ার করতে হবে। আপনারা ভাবছেন মিস 4 এর সাথে 5 এর মিল পাচ্ছি, হ্যাঁ মিল তো পাবেনই, কারণ শর্তগুলোই কন্টেন্ট আকারে থাকে। পয়েন্ট নাম্বার 3, রিনিউয়াল। এটা একটা শর্ত বা কন্ডিশন, সেটা কিরকম, ইফ যদি এমন হয় যে লেসর আপনাকে এই ধরনের কোনো সুযোগ দিচ্ছে যে আপনি চাইলে আমার এই কন্ট্রাক্টটা রিনিউ করতে পারি, তাহলে আপনি লিসি বিফোর ম্যাচুরিটি কন্ট্রাক্টটা রিনিউ করতে পাবেন, যদি আপনি ফেলিওর হন ঠিক মতো পেমেন্ট করতে। বাট যদি লেসর এরকম শর্ত দেয় যে যেই সিচুয়েশনে হোক কন্ট্রাক্ট রিনিউ হওয়ার কোনো সুযোগ নাই, তাহলে আপনি চাইলেও কন্ট্রাক্ট রিনিউ করতে পারবেন না। তবে রিনিউয়ালের একটা অপরচুনিটি লিজ কন্ট্রাক্টে থাকে, কারণ এত শক্ত কন্ডিশন হলে তো, এত স্ট্রিক্ট শর্ত হলে তো কেউ লিজ নিতে চাবে না। পয়েন্ট নাম্বার 4, ওনারশিপ। তো এখানে বলা হয়েছে যে আপনি লিসি লেসরের অ্যাসেটটা একটা স্পেসিফিক টাইম পিরিয়ডের জন্য ইউজ করতে পারবেন, বাট ইউ হ্যাভ নো রাইট টু গেট দ্য ওনারশিপ অফ দ্যাট পার্টিকুলার অ্যাসেট। আপনি ওই অ্যাসেটের কোনো ওনারশিপ বা মালিকানা পাবেন না। পয়েন্ট নাম্বার 5, পারচেজ অপশন। ওই যে লিজ পারচেজ যেটা ছিল, যদি শর্তে উল্লেখ করা থাকে বা লিজ পেপারে কন্ট্রাক্টে উল্লেখ করা থাকে যে ডিউরেশন শেষে আপনি লিসে যদি চান আমার অ্যাসেটটা পারচেস করতে, আপনি আমাকে প্রপোজাল দিতে পারবেন।
আবার যদি এমন হয় যে আমার অ্যাসেটটা ইউজ করার শেষে আপনি আমাকে ফেরত দিয়ে যাবেন, কোনো ধরনের পারচেজের প্রপোজাল দেয়া যাবে না। সেক্ষেত্রে আপনি লিসি চাইলেও লেসরকে কোনো পারচেজের প্রপোজাল দিতে পারবেন না। তাহলে পারচেজ অপশন এটাও ডিপেন্ড করে কন্ট্রাক্টের উপর। পয়েন্ট নাম্বার 6 অ্যান্ড লাস্ট ওয়ান, খুবই ইন্টারেস্টিং, সাবলেট। আমরা সবাই সাবলেট চিনি। সাবলেট কি জিনিস? টু লেট, আমাকে থাকতে ভাড়া দেয়া হবে। আমি আরেকজন নিয়ে আসলাম সাবলেট, সে আমার সাথে থাকবে। এখন লিজের ক্ষেত্রে বলা হয়েছে এই অ্যাসেটটা আমি পার্টিকুলার আপনাকে ইউজ করার জন্য দিয়েছি। আপনি আমার কাছ থেকে 5 ইয়ার্স এর জন্য লিজ নিয়েছেন, ভালো কথা। বাট এই 5 ইয়ার্সে অ্যাসেটের ওনারশিপ আপনার হয়ে যায় নাই। আপনি চাইলেই আমার পারমিশন ছাড়া এটা আরেকজনকে ভাড়া দিতে পারবেন না। তাহলে লিজের ক্ষেত্রে সাবলেটের কোনো অপশন নাই। অর্থাৎ আমার অ্যাসেটটা আপনি লিজ নিয়েছেন, এটা আপনাকে ইউজ করতে হবে। ইউজ না করলে আপনি আপনার নিজের কাছে রেখে দিবেন। আমার পারমিশন ছাড়া আপনি অ্যানাদার পার্টিকে এটা ইউজ করার পারমিশন দিতে পারবেন না। তাহলে আমরা কি শিখলাম? লিজের ক্ষেত্রে নো সাবলেট ইজ অ্যালাউড। আমার মনে হয় কি, আমার এই লেকচারটা যদি আপনারা ২-৩ বার একটু কষ্ট করে শুনেন, আমার মনে হয় না আপনাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে কোনো প্রবলেম হবে। আর এখানে আমি অনেক কথা বলে ফেলেছি যেগুলোর সাথে আপনারা ম্যাথ করতে গিয়ে অনেক ইনফরমেশন এখান থেকে পাবেন। সো এই চ্যাপ্টারে আমি যে থিওরিগুলো আপনাদেরকে পড়াবো, প্রত্যেকটা থিওরি খুব সিরিয়াসলি একটু নেয়ার চেষ্টা করবেন, কনসেনট্রেট করবেন। এখানে অনেক ইনফরমেশন আছে, আমি আবারও বলছি, যেগুলো আপনাদের ম্যাথের কনসেপ্ট ক্লিয়ার করবে। যেমন মেইনটেন্যান্স কস্ট, ওনারশিপ, অপারেটিং লিজ, শর্ট টার্ম, ফাইন্যান্সিয়াল লিজ, লং টার্ম, ক্যানসেল করা যায়, ক্যানসেল করা যায় না। এই টাইপের ব্যাপারগুলো কিন্তু এখানে চলে এসেছে অলরেডি, এবং পরবর্তী ক্লাসে আমার মনে হচ্ছে আমাদের থিওরি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, এবং সেখানে আমি যে ইনফরমেশন দেব সেই ইনফরমেশনগুলো থেকে আপনারা ম্যাথের আরও বেশি কনসেপ্ট পাবেন। সো আমার এই ১১টা কোয়েশ্চেনের লেকচার প্লিজ সিরিয়াসলি একটু নেওয়ার চেষ্টা করবেন। আর আজকে এ পর্যন্তই, আমি এর বেশি থিওরি আগাবো না, কারণ যেহেতু লিস্ট চ্যাপ্টারটা একেবারেই ভিন্ন আপনাদের কাছে, এই কন্টেন্টগুলো বোঝার, কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য আপনাদেরকে একটু ফিল্ড বা ফ্লোর তৈরি করে দেওয়া উচিত। তাই আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। আপনাদের যদি আমার কোনো লেকচার, এই ক্লাস নিয়ে ৫টা কোয়েশ্চেনের যে অ্যান্সার আমি আপনাদের সামনে রিপ্রেজেন্ট করলাম বা লেকচার দিলাম, এই কোনো অ্যান্সারের কোনো টপিক বা কোনো পয়েন্ট নিয়ে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, প্লিজ কমেন্ট বক্সে আপনারা সেটা আমাকে জানাবেন। আমার পরবর্তী ক্লাসে আমি সেটা সলভ করার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে আমার আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।